আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই শিরোনাম। ভারতীয়দের ভিসা মুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করল ইরান। উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করে কিম জং উন বললেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না। ভারতের সঙ্গে যুদ্ধের পর পাকিস্তানি অস্ত্রের চাহিদা বেড়েছে। গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না। ফ্রান্সের ওপর 200% শুল্কের হুমকি ট্রাম্পের। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হ্যান্ডি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এর সর্বশেষ তথ্যানুযায়ী ভারতীয় পাসপোর্টের বিশ্বব্যাপী অবস্থানের উন্নতি ঘটলেও দুটি দেশ তাদের অনভিব্যক্তি প্রবেশ বা ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা বাতিল করেছে। 2025 সালে ভারতীয় পাসপোর্ট যেখানে 85তম অবস্থানে ছিল, এবছর তা 80তম স্থানে উঠে এসেছে। তবে র্যাঙ্কিংয়ে উন্নতি সত্ত্বেও ভারতীয় নাগরিকরা আগে যেখানে 57টি গন্তব্যে বিনা ভিসায় যেতে পারতেন, এখন সেই সংখ্যা কমে 55তে দাঁড়িয়েছে। ইরান ও বলিভিয়া তাদের প্রবেশ নীতিতে পরিবর্তন আনায় ভারতীয় পর্যটকদের জন্য এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এনডিটিভি এবং হ্যান্ডি পাসপোর্ট ইন্ডেক্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরান এখন থেকে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত সুবিধা স্থগিত করেছে। 2025 সালের 22 নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 17 নভেম্বর এক সতর্কবার্তায় জানিয়েছিল, অনেক ভারতীয় নাগরিককে চাকরি ভুয়া প্রতিশ্রুতি দিয়ে বা অন্য দেশে পাঠানোর নাম করে ইরানের ভিসা মুক্ত ব্যবস্থার সুযোগ নিয়ে দেশটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর অনেককেই অপহরণ করে মুক্তিপণ দাবি করার মতো ঘটনা ঘটেছে। এই নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণেই ইরান সরকার ভারতীয়দের জন্য আগাম ভিসা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ইরানে ভ্রমণ ও ট্রানজিটের জন্য ভারতীয়দের আগেভাগে দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হবে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া তাদের ভিসা অন অ্যারাইভাল বা পৌঁছানোর পর ভিসা দেওয়ার নীতি থেকে সরে এসেছে। 2026 সাল থেকে ভারতীয়দের বলিভিয়া ভ্রমণের জন্য ই ভিসা সংগ্রহ করতে হবে। ই ভিসার ক্ষেত্রে ভ্রমণকারীকে অনলাইনে ফর্ম পূরণ করে নথিপত্র আপলোড করতে হয় এবং ইলেকট্রনিক পদ্ধতিতে ফি জমা দিতে হয়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে নিজ প্রশাসনের অযোগ্য কর্মকর্তাদের বরখাস্ত করার ঘটনা নতুন কিছু নয়। এবার উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হো কে অর্পিত দায়িত্ব পালনে অযোগ্য আখ্যা দিয়ে কিম বলেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ খবর জানায়। প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামের একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে অনুষ্ঠান স্থলেই বরখাস্ত করেন। কিমের মতে, ইয়াং এমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য নন। কিম তার বক্তব্যে দায়িত্বজ্ঞানহীন, রূঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের কড়া ভাষায় সমালোচনা করেন। কিম বলেন, কমরেড ভাইস প্রিমিয়ার, বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আপনি নিজেই পদত্যাগ করুন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা আপনার নেই। কিম আরো বলেন, ব্যাপারটা খুব সহজ, ছাগল দিয়ে গরুর গাড়ি চালানো যায় না। এটা আমাদের সরকারি কর্মকর্তার নিয়োগ প্রক্রিয়ার ভুল। ভারতের সঙ্গে গত বছর যুদ্ধের কারণে পাকিস্তানের যুদ্ধ বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধ পরীক্ষিত হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরপর দেশটির প্রতিরক্ষা উৎপাদন শিল্প এখন তুমুল ব্যস্ত সময় পার করছে। এরই মধ্যে বিভিন্ন দেশ পাকিস্তানি অস্ত্র কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির সঙ্গে যুক্ত সূত্র জানায়, ইসলামাবাদ এখন পর্যন্ত 13টি দেশের সঙ্গে আলোচনা করেছে। এর মধ্যে 6 থেকে 8টি দেশের সঙ্গে আলোচনা অনেক এগিয়েছে। এসব আলোচনায় পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধ বিমান ছাড়াও প্রশিক্ষণ বিমান, ড্রোন ও বিভিন্ন অস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট চুক্তির বিস্তারিত জানায়নি। তবে প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী নিশ্চিত করেছেন, একাধিক দেশ যুদ্ধ বিমান সহ অন্যান্য সামরিক সরঞ্জামের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক অস্ত্র সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটেছে। ফলে অনেক দেশ বিকল্প সরবরাহকারী খুঁজছে। মে মাসে ভারতের সঙ্গে বড় ধরনের আকাশ যুদ্ধে পাকিস্তানের বিমান বাহিনী JF-17 ও চীনের তৈরি উন্নত J-10 যুদ্ধ বিমান ব্যবহার করায়
পাকিস্তানি অস্ত্রের গ্রহণযোগ্যতা বেড়েছে। সংবাদ মাধ্যম রয়টার্স 6 জন প্রতিরক্ষা চুক্তি সংশ্লিষ্ট সূত্র, 3 জন অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা এবং 1 ডজনের বেশি বিশ্লেষকের সঙ্গে কথা বলেছে। তারা পাকিস্তানে ক্রমবর্ধমান অস্ত্র শিল্প সম্পর্কে ধারণা দিয়েছেন এবং কিছু অপ্রকাশিত আলোচনার তথ্য তুলে ধরেছেন। যদিও কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন যে পাকিস্তান ভূ রাজনৈতিক চাপ সামলে উৎপাদন সক্ষমতা বাড়াতে পারবে কিনা সে ব্যাপারে, তবুও সবার মধ্যে ঐকমত্য রয়েছে যে পাকিস্তানি সামরিক সরঞ্জামের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে বেশিরভাগ বিশ্লেষক সতর্ক করে বলেছেন, আলোচনা মানে চূড়ান্ত চুক্তি নয়। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী রাজা হায়াত হাররাজ বলেন, এই আলোচনা চলছে, তবে আন্তর্জাতিক চাপের কারণে এগুলো ভেস্তে যেতে পারে। তিনি এসব আলোচনাকে সংবেদনশীল গোপন বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি আরো বলেন, বিমান বাহিনীর সরঞ্জাম, গোলা বারুদ ও প্রশিক্ষণ খাতে আগ্রহ বেশি দেখা যাচ্ছে। হাররাজ পশ্চিমা দেশগুলোর তৈরি যুদ্ধ বিমান ও অস্ত্রের তুলনায় পাকিস্তানি সরঞ্জামের কম দামের বিষয়টিও তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অস্ত্র প্রযুক্তিগতভাবে উন্নত হলেও সেগুলোর দাম প্রায় 3 কোটি থেকে 4 কোটি ডলার JF-17 যুদ্ধ বিমানের চেয়ে 3 গুণেরও বেশি। যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনী মোতায়েন করা হবে, যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে। গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকায় আমরা ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মানে রয়েছে। হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে। আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না উল্লেখ করে নেতানিয়াহু বলেন, গাজায় তুরস্ক অথবা কাতারের কোনো সেনার স্থান হবে না। গাজায় কোন কোন দেশ সেনা পাঠাবে সেটি এখনো স্পষ্ট নয়। যেসব দেশের সেনা আসবে তাদের নিয়ে গঠিত এই আন্তর্জাতিক বাহিনীর কাজ হবে গাজার সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এবং নতুন একটি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, যারা হামাসের জায়গায় কাজ করবে। ফ্রান্সের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগদানের আমন্ত্রণ প্যারিস প্রত্যাখ্যানের ইঙ্গিত দেওয়ার পর ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনকে লক্ষ্য করে এই হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। ডেনমার্কের অংশ আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প কেন অত্যাধিক মনোযোগী সেই বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের তুলে ধরা যুক্তিকে উপহাস করায় ফ্রান্সের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, আমি ম্যাক্রোর ওয়াইন ও শ্যাম্পেনের ওপর 200% শুল্ক বসাবো। এরপর তিনি বোর্ড অব পিসে যোগ দেবেন। যদিও তাকে যোগ দিতেই হবে এমন নয়। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের কার্যক্রম তদারকির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ওই বোর্ডের সনদে গাজার বাইরে বিস্তৃত ভূমিকার ইঙ্গিত থাকায় তা নিয়ে আপত্তি তুলেছে ফ্রান্স। পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টের ম্যাক্রোর একটি ব্যক্তিগত বার্তা শেয়ার করেছেন ট্রাম্প। সেখানে ইরান ও সিরিয়া ইস্যুতে একমত হলেও ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে অবস্থান বুঝতে পারছেন না বলে জানান ম্যাক্রো। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।